আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, ঢাকা 2 থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, যিনি জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনাব শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, মডেল থানা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সবাইকে বিজয়ের মাসের বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখনই বাংলাদেশ অর্থনীতির মুক্তির পথে যাচ্ছে, যখনই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তখনই ৭১-এর পরাজিত এবং তার দোসররা বিএনপি জামাতকে আবারও বাংলাদেশের অর্থনীতিকে ব্যাহত করার জন্য, বাংলাদেশকে ব্যাহত করার জন্য, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য আবার ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকে ভেদ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের অর্থনৈতিক সমৃদ্ধির পথে আমাদের এগিয়ে যেতে হবে। তার ধারাবাহিকতায় 2018 সালে আমি জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা 2 থেকে নির্বাচনের প্রচেষ্টা চালিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখানে প্রার্থী আছেন আওয়ামী লীগের, উনিও জানেন এবং আপনারাও জানেন, মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে আমাকে গণভবনে ডেকে আমাকে নির্বাচন না করার জন্য এবং নৌকার পক্ষে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছিল। তারই আলোকে 2018 সালে নিশ্চয়ই আপনাদের এখানে মনে আছে, যারা নেতৃবৃন্দ আছেন, আমি এখানে এসে আমাদের প্রার্থী কামরুল ভাইকে আমি আমার সংগঠন সহ সমস্ত ঢাকা 2-এর যারা আমার সমর্থক, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তাদেরকে আহ্বান জানিয়েছিলাম 2018 সালে নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য। আপনারা সেই দিন কথা রক্ষা করেছিলেন এবং আপনাদের মনে প্রাণে আপনারা তার নির্বাচন করে নৌকাকে বিজয় করেছিলেন। 2024 সালে আমি আবারও 2023 সালে আবারও প্রার্থী হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে ডেকে হয়তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনি কেন স্বতন্ত্র করলেন না? সারা অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল, এখনো আছে, দলের বিদ্রোহী আছে, স্বতন্ত্র আছে, বিভিন্ন সংগঠন থেকে নির্বাচন করছে, কেন আমি করলাম না? আমি আসলে আমার পরিবার, আমার দাদা থেকে শুরু করে আমার বাবা, আমার ভাইরা, আমার পরিবার কখনো আওয়ামী লীগ থেকে আমরা বিচ্যুত করিনি। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, হৃদয়ে দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আওয়ামী লীগকে ভালোবাসি। 2001 সালে নির্বাচনের পর আমার পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, যে হামলা হয়েছে, যে মামলা হয়েছে, সেটি ক্যানিগঞ্জ শহর, ঢাকা 2-এর, ঢাকা 3-এর মানুষ জানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানে, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দও জানে। হয়তো আমি নির্বাচন করলে আপনারা একটি নির্বাচনী অবস্থা হয়তো ঢাকা 2-এ হতো, কিন্তু আমি পথভ্রষ্ট হতে চাইনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ করি, দলের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন একটি কথা বলেন, সেই কথা রক্ষা করা ছাড়া আমাদের কোনো গন্তব্য থাকে না। যারা আওয়ামী লীগকে আমরা ভালোবাসি, যারা দলকে আমরা ভালোবাসি, যারা তৃণমূলের আওয়ামী লীগের সাথে, রক্তের সাথে এই আওয়ামী লীগের সাথে আমরা জড়িত, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন এই উপজেলা পরিষদে তখন ম্যাজিস্ট্রেট বসতো জাতীয় পার্টির সময়। এখানে আপনার জামিন হতো ম্যাজিস্ট্রেটের, সেই সময় ক্লাস 9-এ যখন পড়ি, কারণ ঢাকা মহাসড়ক আমাদের
তেগুড়ি ইউনিয়ন দিয়ে গেছে এবং সেই মহাসড়কটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। যখনই হরতাল সংগ্রাম আমরা করতাম তখনই ওই মহাসড়ক দিয়ে জাতীয় পার্টির দুইজন মন্ত্রী ওখান দিয়ে যেতেন, সে একজন হচ্ছে শাহ মজিব, একজন হচ্ছে কুরবান আলী। এবং ওই সময় সাইফুর রহমান সহ এই জাতীয় পার্টির সমস্ত সন্ত্রাসী বাহিনী আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য আমাদের উপর অনেক হামলা মামলা করেছে, জেল খেটেছি। আমার বাবা 6.5 মাস বিশেষ আইনে সেদিন জাতীয় পার্টির সময় আমার বাবাকে কারাবরণ করতে হয়েছে। অনেক লোভ লালসা দিয়েছে, জাতীয় পার্টির সভাপতি করবে, চেয়ারম্যান বানাবে, কিন্তু আমার বাবা কখনো আওয়ামী লীগ থেকে বিচ্যুতি ঘটেনি, আওয়ামী লীগ থেকে যায়নি। যখন আমার বাবা এবং আমার বড় মেজো ভাই কামরুল ভাই ছিল, আমার সেলিম ভাই যখন জাপান থাকে, 88 সালে আমার বাবা এবং আমার ভাইকে মেরে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা সন্ত্রাসীরা মনে করেছিল যে আমার বাবা এবং ভাইকে তারা হত্যা করেছে এবং তারা মরে গেছে। সেই সময় মেরে আমার বাবাকে আমার ভাইকে রাস্তায় ফেলে রেখে গেছিল। আমরা ছিল কৃষক লীগের উপজেলার সভাপতি। ভাগ্যক্রমে আমার বাবা এবং মেজো ভাই আমার বেঁচে যায় এবং সেই সময় আমার পরিবারের প্রতি প্রচণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। যখনই এই আওয়ামী লীগের নির্বাচন হতো তখনই আমাদের বাড়ির আশেপাশে হামলা হতো, আমাদের বাড়িতে হামলা হতো, হিন্দু বাড়িতে হামলা হতো, আমাদের যারা আওয়ামী লীগের সমর্থককারী ছিল তাদের উপর হামলা হতো। 96 সালে ক্ষমতায় আসার পরেও আমরা তাদেরকে কখনো ক্ষতি করিনি। আমরা আওয়ামী লীগের রাজনীতি করছি, আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি। আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেয় সেটি আমরা বাস্তবায়ন করবো, এটি হচ্ছে আমাদের কথা। 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গণভবনে ডেকেছেন। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন বিষয়টা। উনি আমাকে ডেকেছেন, উনি আমাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, তুমি নির্বাচন করলে হয়তো ভালো করবা, কিন্তু আমি চাই তুমি নির্বাচনটা করে দাও। মাননীয় প্রধানমন্ত্রী যখন যে কথা বলেন সেই কথাটি আমাদের জন্য শিরোধার্য হয়ে যায় এবং সেটি বাস্তবায়নে আমরা কখনো কার্পণ্য করবো না, ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল আহমেদ বিপু ভাই সহ আমি সেদিন গণভবনে গিয়েছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, বিপু ভাই যে নির্দেশনা দিয়েছেন তারই আলোকে আপনাদের কাছে আজকে এই জনসভা করে আপনাদের কাছে একটি আহ্বান করব। প্রার্থী হতেই তো পারে, প্রার্থী একটা দলের, আওয়ামী লীগের মতো দল, সে 75 বৎসরের একটি প্রায় সংগঠন। এই দলের অনেক প্রার্থী থাকবে, 1 জন 2 জন 5 জন 10 জন। নমিনেশন তো হয়তো সবাই পায় না, নমিনেশন 1 জনকেই দেওয়া হয়। 9 জনকে, যদি 10 জন থাকে তো 9 জনকে বসে থাকতে হয়। বাট আওয়ামী লীগকে তো ছাড়ার কোনো গন্তব্য আমাদের নেই। আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগের সাথে থাকব মৃত্যুর রাত পর্যন্ত। আওয়ামী লীগ ছাড়া আমাদের কোনো গন্তব্য নেই। যদি রাজনীতি করি আওয়ামী লীগকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করব। অনেকে হয়তো আছেন এই নির্বাচনটা আসলে একটা চ্যালেঞ্জিং নির্বাচন, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে নিহিত। ইতিমধ্যে আপনারা জানেন যে ভিসা সেংশন নামে একটি বিষয় কিন্তু এসছে এবং এই নির্বাচনটা চ্যালেঞ্জ এই কারণে আমি বলবো যে আপনারা ঘরে বসে থাকার কোনো কারণ নেই। এই নির্বাচনটাকে প্রশ্নবদ্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ইতিমধ্যে আপনার অসহযোগ নামে একটি আন্দোলন তারা শুরু করেছে, বিভিন্ন আনাচে কানাচে তারা ডিক্লেট দিচ্ছে নির্বাচনে যেন আমরা জনগণ যেন না চায়, নির্বাচনে যেন ভোটদান থেকে বিরত থাকে। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বিএনপি এবং জামাতরা চালাচ্ছে। হয়তো আপনারা ভাবতে পারেন কেন্দ্রে না গেলে তো হয়তো পাস করে যাব, বিষয়টা ওরকম না। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থী, নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের যা যা করণীয় সেটি আমাদের করতে হবে। ভোট সংখ্যা উপস্থিতি করতে হবে। আমাদের আওয়ামী লীগের প্রায় 40 থেকে 45% ভোট মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, প্রধানমন্ত্রীর যে অগ্রগতি, বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, তাতে আমাদের
বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন এজেন্সি থেকে যে জরিপ এসছে, প্রায় 40 থেকে 45% ভোটার কিন্তু আওয়ামী লীগের সমর্থন করে। অতএব এই ভোটগুলোকে নিয়ে যারা সাধারণ ভোটার, প্রায় 70% ভোটারকে নিয়ে যেতে হবে আমাদের কেন্দ্রে। এর জন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা আমাকে সমর্থন করেছেন, আমি নৌকাকে সমর্থন করি, আমি শেখ হাসিনাকে সমর্থন করি, আমি আওয়ামী লীগকে সমর্থন করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভোটার উপস্থিতি রেখে কে নির্বাচনে আসলো কে আসলো না সেটি আমাদের দায়িত্ব না। বিএনপি আসেনি, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপি আসেনি, তাদের রাজনৈতিক দেউলিয়ার সিদ্ধান্ত। কিন্তু এরপরে তো প্রায় 28টি দল ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে নির্বাচনে। অতএব এই নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, আপনারা যার যার অবস্থান থেকে, যার যার পক্ষ থেকে কে কি বললো, কে কে নির্দেশনা দিল সেগুলো কর্ণপাত না করে আপনারা কেন্দ্রে যে নিজের ভোট, আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আশেপাশের মানুষের ভোট, সাধারণ মানুষকে কেন্দ্রে নিয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। কারণ একটি কথা মনে করবেন, আমরা 2001 সালের দিকে আর ফিরে যেতে চাই না। আমরা 450 মামলা নিয়ে এই ক্যানিগঞ্জ আওয়ামী লীগ পরিবারকে দেখতে চাই না। আমরা শান্তিতে আছি। একটিবার স্মরণ করেন তো, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সন্ধ্যার পরে বাড়িতে থাকতে পারতেন না। অনেকটি আমি সেই ঢাকাতে ইফতার হোটেলে আপনাদের দেখেছি, রাতের অন্ধকারে নদী পার হয়ে গেছেন, থাকার জায়গা নাই। অনেকগুলো হোটেলে আমি রুম করে দিয়েছি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্দেশে। 450 অধিক মামলা আপনারা ফেস করেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমি সহ আর্থিকভাবে আপনাদের সহযোগিতা করেছি এবং প্রত্যেকটি মামলার সাথে আমি আইনি লড়াই করে আপনাদেরকে মুক্ত করেছি। অনেকেই এখানে জেলখানায় ছিলেন, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে আইনাল চেয়ারম্যান আছেন, 13 মাস উনি জেলে ছিলেন। ওনার বাবা সহ 4 জনকে অস্ত্র দিয়ে ধরে নিয়ে যেভাবে অত্যাচার করেছে, আমি যখন জেলখানায় গেলাম, আইনাল ভাইকে নিয়ে আসলো 2জন লোক ধরে, ওনার পাটা মনে হচ্ছিল যে এক একটা পা বোধহয় 20-30 কেজির মতো ফুলে গেছে, এত ওজন অবস্থা। তার পা দিয়ে সাফল ঢুকিয়ে দিয়েছে। সেই বিভীষিকাময় পরিস্থিতিগুলো আপনাদের স্মরণ করতে হবে। দলে গ্রুপিং থাকবে, লবিং থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু দল যখন নির্বাচনের জন্য প্রস্তুত হবে, সবাই ঐক্যবদ্ধ থেকে দলের নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নেই। আমাদের নৌকাকে বিজয় করার লক্ষ্যে কার আদেশ নির্দেশ দরকার নেই। আপনারা ভোট কেন্দ্রে যেয়ে নৌকাকে বিজয় করবেন এবং অন্ততপক্ষে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটি শান্তিময় বাংলাদেশ আপনারা দিতে পারবেন। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2024 সালে 7ই জানুয়ারিতে নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই নৌকার প্রতীকে ভোট দেবেন, নৌকার জন্য কাজ করবেন। নৌকা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, নৌকা অর্থনৈতিক মুক্তি দিয়েছে, নৌকা সমৃদ্ধ বাংলাদেশ দিয়েছে, নৌকা স্মার্ট বাংলাদেশ দেবে। আসুন 7ই জানুয়ারি নির্বাচনে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ঢাকা 2-এর আমার সাথে যারা কাজ করেছেন তারা নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয় করে গড়ে ফিরবেন। এই হোক আজকের আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।